ভোটের ফল মানে কি শুধু কয়েকটা সংখ্যা, কে জিতল কে হারল? না, এর চেয়ে অনেক বেশি কিছু। একটা নির্বাচনী জনাদেশের গভীরে লুকিয়ে থাকে একটা অঞ্চলের মানুষের আশা, তাদের হতাশা আর ভবিষ্যতের স্বপ্ন। আজ আমরা ব্যবচ্ছেদ করব পশ্চিমবঙ্গের রানীগড়ের জনাদেশকে। ডেটা আর তথ্যের সাহায্যে আমরা খুঁজব সুশাসনের সেই পথ, যা কোনো দলকে নয়, জেতাবে সরাসরি জনগণকে। তাহলে চলুন এই বিশ্লেষণের গভীরে যাওয়া যাক। আমাদের যাত্রাপত্র একবার দেখে নিই। রানীগড়ের মাটির বাস্তবতা থেকে শুরু করে আমরা পৌঁছাবো একটা কার্যকরী প্রশাসনিক ব্লুপ্রিন্ট পর্যন্ত। প্রতিটি ধাপ আমাদের সমাধানের আরও কাছে নিয়ে যাবে। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে সেখানকার মাটির গন্ধটা বুঝতে হয়, মানুষের কথা শুনতে হয়। আমাদের এই বিশ্লেষণ শুরু হচ্ছে মুর্শিদাবাদ থেকে রানীগড়ের একেবারে কেন্দ্রবিন্দুতে। রানীগড় গঙ্গা বদ্বীপের একটা অংশ, কিন্তু এর ভৌগোলিক পরিচয়টাই সব নয়। আসল ব্যাপারটা হলো এটা ভারত-বাংলাদেশ সীমান্তে ঠিক গা ঘেঁষে থাকা একটা এলাকা, আর এই অবস্থানটাই এখানকার সমাজ আর রাজনীতির চালচিত্রটা প্রতিদিন নতুন করে এঁকে দেয়। এখানকার জনসংখ্যার দিকে যদি তাকাই, তাহলে একটা বিশেষ বিন্যাস চোখে পড়বে। প্রায় ৮১% মুসলিম আর ১৮% হিন্দু। এর মধ্যে আবার প্রায় ৯% তপশিলি জাতিভুক্ত। এই ডেমোগ্রাফিটা কিন্তু এখানকার রাজনীতিক অর্থনীতির বুনিয়াদের মতো, এটাকে ভিত্তি করেই সব বিশ্লেষণ করতে হবে। কিন্তু শুধু জনসংখ্যা দিয়ে কি আর পুরো ছবিটা বোঝা যায়? একদমই না। মানুষের রোজকার জীবনটা আসলে জড়িয়ে আছে একটা গভীর অর্থনৈতিক সংকটের সাথে। একদিকে বেকারত্ব বাড়ছে, অন্যদিকে পরিকাঠামো দুর্বল, আর তার ওপর কৃষিক্ষেত্রে চাপ তো আছেই। মানে এই সংখ্যাগুলো আসলে এখানকার মানুষের দৈনন্দিন সংগ্রামের গল্প বলছে। আর যখন উন্নয়ন এভাবে থমকে যায়, তখন কি হয়? মানুষের ভরসায় চির ধরে। চলুন এবার কান পাতা যাক রানীগড়ের মানুষের সেই সব অভিযোগের দিকে, যা এখন গোটা এলাকার বাতাসে ভাসছে। অভিযোগের তালিকাটা দেখুন, বেশ লম্বা। আর এগুলো কিন্তু কোনো একজনের ভুলের কথা বলছে না, বরং ইঙ্গিত দিচ্ছে যে গোড়াতেই গলদ আছে। মানে বেসিক পরিষেবা দেবার যে সিস্টেম, সেটাই ভেঙে পড়েছে। ভাঙাচোরা NH-34, বন্যাত্রাঙে দুর্নীতির অভিযোগ, হাসপাতাল স্কুলে যথেষ্ট কর্মী নেই, আর চাকরি থেকে শুরু করে সরকারি প্রকল্প সবকিছুতেই কাটমানির অভিযোগ। আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে একটা সম্মানে জীবন দেওয়ার কথা বলে। যখন পরিষেবা ঠিকমতো পৌঁছায় না, তখন সেই সম্মানটাই তো আঘাত পায়। মানুষের এই অভিযোগগুলো আসলে আরও ভালোভাবে বাঁচার অধিকারের দাবি, যা শোনাটা খুব জরুরি। কিন্তু এই সবকিছুর পেছনে আসল কারণটা কি? এই সংখ্যাটা দেখুন, ১,২৬,০০০। এটা বেরো একটা সংখ্যা নয়। রানীনগর ২ ব্লকে কাজ করেন ৬৪,০০০ মানুষ, আর কাজ নেই ১,২৬,০০০ মানুষের। ভাবা যায়? এটা শুধু বিপুল পরিমাণ মানব সম্পদের অপচয় না, এটা একটা চাপা অসন্তোষ আর হতাশার আগ্নেয়গিরি। আচ্ছা, এই যে এত ক্ষোভ, এত অসন্তোষ, এটা ভোটের বাক্সে কিভাবে ছাপ ফেলছে? চলুন নির্বাচনী ডেটা ঘেঁটে দেখি। দেখা যাচ্ছে এখানকার ভোটাররা বেশ সজাগ এবং তাদের মত প্রায়ই বদলায়। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ২০১৬ আর ২০২১-এর ফলাফলের মধ্যে তফাৎটা দেখুন, একটা নাটকীয় বদল। ২০১৬-তে কংগ্রেস পেয়েছিল প্রায় ৫৮% ভোট, ২০২১-এ সেটা নেমে এলো প্রায় ২৫%। অন্যদিকে তৃণমূলের ভোট ৩৩% থেকে লাফিয়ে পৌঁছে গেল প্রায় ৬১%। এটাকে রাজনৈতিক ভূমিকম্প ছাড়া আর কি বলা যায়? পরিষ্কার বোঝা যাচ্ছে ভোটারদের আস্থা একদিকে থেকে সরে অন্যদিকে চলে গেছে। আর দেখুন, ভোটদানের হারও কিন্তু কমেনি, বরং বেড়েছে। ২০১৬-তে ছিল প্রায় ৮৫%, ২০২১-এ সেটা বেড়ে হয়েছে প্রায় ৮৭%। এর মানে কি? এর মানে হল এত অভিযোগ, এত সমস্যা থাকা সত্ত্বেও রানীগড়ের মানুষ কিন্তু গণতন্ত্রের ওপর আস্থা হারায়নি। তারা হতাশ হতে পারে, কিন্তু চুপ করে বসে থাকার পাত্র নয়। এখন যিনি দায়িত্বে ছিলেন তার কাজের একটা মূল্যায়ন করা যাক। দেখুন, জনকল্যাণের কাজে স্কোর মাঝারি, কিন্তু পরিকাঠামো আর বিশ্বাসযোগ্যতা, এই দুটো খুব জরুরি বিষয়ে স্কোর নিম্ন। বিশেষ করে বিশ্বাসযোগ্যতার এই ঘাটতিটা কিন্তু যে কোনো ক্ষমতাসীন দলের জন্য একটা বড় বিপদ সংকেত। এখান থেকেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়। তো সমস্যা তো চিহ্নিত হল, কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি শুধু সমস্যা দেখিয়েই থেমে যায় না, সমাধানের পথও বাতলে দেয়।
আর সেটাও খরচের হিসেব সহ। এবার অভিযোগগুলোকে কাজে পরিণত করার পালা। এটা দেখুন, কোনো হাওয়ায় ভাসানো প্রতিশ্রুতি নয়, এটা একটা সম্পূর্ণ বাজেট সহ পরিকল্পনা। রানীগড়ের মূল সমস্যাগুলো মানে যোগাযোগ, চাকরি আর স্বাস্থ্য, সেগুলোকে টার্গেট করা হয়েছে। যেমন রানীনগর কালচোরা সেতু আর রাস্তার জন্য ২৫০ কোটি টাকা, যা ২ বছরে শেষ হবে এবং এর থেকে রিটার্ন বা লাভ হবে অনেক বেশি। একইভাবে ১০০ কোটির একটা অ্যাগ্রো প্রসেসিং হাব আর ৫০ কোটির একটা কমিউনিটি হেলথ সেন্টার। প্রত্যেকটা প্রকল্পের একটা স্পষ্ট লক্ষ্য আছে, সময়সীমা আছে। শুধু নতুন প্রকল্প নয়, এই ব্লুপ্রিন্টের আরও একটা বড় লক্ষ্য হল কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো যেন ঠিকঠাকভাবে প্রত্যেক মানুষের কাছে পৌঁছায়। পিএম আবাস যোজনা বা জল জীবন মিশনের মতো প্রকল্পগুলো ২০২৬ সালের মধ্যে ১০০% মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। কারণ মাঝপথে ডেলিভারি আটকে গেলে তো আর প্রকল্পের আসল উদ্দেশ্য সফল হয় না। কিন্তু এই সব প্রকল্পগুলো বিচ্ছিন্নভাবে ভাবলে চলবে না, এগুলো একটা বড় পরিকল্পনার অংশ। চলুন দেখা যাক সেই কৌশলগত ফ্রেমওয়ার্কটা কি, কারণ একটা সফল ক্যাম্পেইন চালাতে গেলে একটা বহুমুখী স্ট্র্যাটেজি লাগে। এই কৌশলটার নাম চতুর্মুখ নীতি। এ ৪টে স্তম্ভ আছে। একদিকে যেমন আক্রমণাত্মক বিরোধিতা আছে, তেমনই আছে স্থিতিশীলতা আর সুরক্ষার প্রতিশ্রুতি। একটা দারুণ ব্যালেন্স। চলুন এর প্রত্যেকটা দিক একটু খুঁটিয়ে দেখি। প্রথম স্তম্ভ শিব মানে আগ্রাসন। এটা সরাসরি দুর্নীতির মূলে আঘাত করার কথা বলে। কাটমানি, ভোট পরবর্তী হিংসা, এই প্রাতিষ্ঠানিক সমস্যাগুলোকে সামনে এনে চ্যালেঞ্জারকে একজন দুর্নীতিবিরোধী মুখ হিসাবে তুলে ধরার এর মূল উদ্দেশ্য হল মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনা। দ্বিতীয় স্তম্ভ হল বিষ্ণু, যা স্থিতিশীলতার প্রতীক। এটা ভোটারদের ভরসা যোগায় যে কেন্দ্রীয় প্রকল্পগুলো যেমন পাইপের জল বা স্বাস্থ্য বীমা মানুষের উপকার করছে, সেগুলোকে বন্ধ না করে আরও ভালোভাবে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। মানে যা ভালো চলছে সেটাকে আরও শক্তিশালী করা হবে। তৃতীয় স্তম্ভ ব্রহ্মা মানে উদ্ভাবন বা ইনোভেশন। এটা রাজনীতির কাজের ধরনকে আধুনিক করার কথা বলে। যেমন একটা ডিজিটাল কার্যকর্তা বা কর্মী নেটওয়ার্ক তৈরি করা বা রিয়েল টাইমে মানুষের অভিযোগ ট্র্যাক করার সিস্টেম বানানো। এর ফলে সরাসরি ভোটারের প্রয়োজনের সঙ্গে জুড়ে থাকা যাবে, মানে আরও বেশি রেসপন্সিভ আর ডেটা নির্ভর হওয়া। আর শেষ স্তম্ভ হল দুর্গা অর্থাৎ সুরক্ষা। এর ফোকাস হল সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের, যেমন নারী বা উদ্বাস্তু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা। আইনের শাসনকে আরও মজবুত করা প্রতিশ্রুতি। তবে একটা কথা মনে রাখা দরকার, যখন আমরা ডিজিটাল টুলস ব্যবহার করে মানুষের সঙ্গে যোগাযোগ করি, তখন তাদের প্রাইভেসি বা গোপনীয়তাকে সম্মান করাটা খুব জরুরি। ভারতের ডিপিডিপি আইনও সেই কথাই বলে, মানুষের ব্যক্তিগত তথ্য তাদের অনুমতি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা উচিত নয়। একটা ভালো শাসন ব্যবস্থা তো বিশ্বাসের ওপরই তৈরি হয়, আর সেই বিশ্বাস আসে গোপনীয়তার অধিকারকে সম্মান করলে। শেষ পর্যন্ত এইসব ডেটা, এইসব স্ট্র্যাটেজি সবকিছুর একটাই লক্ষ্য, ভোটের জনাদেশকে একটা সত্যিকারের কাজের শাসনে পরিণত করা। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। শাসন ব্যবস্থা কোনো প্রতিশ্রুতি নয়, এটা বিশ্বাসের উপর তৈরি একটা ডেলিভারি পাইপলাইন। নির্বাচনটা তো শুধু শুরু। আসল কাজ হল এমন একটা মজবুত সিস্টেম তৈরি করা যা প্রত্যেক নাগরিকের কাজে আসবে। ডেটা আমাদের একটা পরিষ্কার রাস্তা দেখাচ্ছে, কিন্তু আসল প্রশ্নটা হল, একটা ডেটা নির্ভর ব্লুপ্রিন্ট কি এই গভীরে বসে থাকা রাজনৈতিক ব্যবস্থাকে টপকে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারবে, সত্যিকারের উন্নয়ন পৌঁছে দিতে পারবে? এর আসল পরীক্ষা হবে মাঠে, কাজের মাধ্যমে আর রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা উদ্দেশ্যকে আঁকড়ে ধরে রাখার মধ্যে।